নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে দয়া করে ভুলবেন না। দেখুন, আজকের এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি বিজেপির মন্ত্রিসভাটা ঠিক কীরকম হতে চলেছে, কারা কারা সেখানে জায়গা পেতে পারেন। দেখুন, আদর্শগতভাবে আমি বিজেপির সঙ্গে একাত্মবোধ করি, কিন্তু প্রত্যক্ষভাবে তো আমি আর বিজেপি করি না, কিন্তু বিজেপির দপ্তরে অবাধ যাতায়াত করি। সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যে, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং শুধু সর্বোচ্চ নেতৃত্ব নয়, বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী, নেতা, এখন বিধায়ক হয়েছেন, সাংসদ, তাদের সঙ্গেও কথাবার্তা হয়, অনেক দিন ধরে হয়। এটা কোনো হাল আমলের ফেনোমেনন নয়। আমি শ্রমিকদাকে চিনি দীর্ঘ 22 বছর ধরে, শুভেন্দুকে চিনি তারও আগে থেকে, দিলীপদা এবং সুকান্তবাবুর সঙ্গে পরিচয় হয়তো 1 দশক, কিন্তু আরও অনেককে চিনি। রিতেশকে চিনি, দেবজিৎকে চিনি, সপ্তর্ষিকে চিনি। আমি আর নাম বলে দীর্ঘ করব না। এই নামগুলো বলার একটা কারণ আছে। আমি চিনি মানে এই নয় আজকে যে প্রতিবেদনটা করছি তাদের সাথে কথা বলে আমি এই প্রতিবেদনের মূল বিষয়টা ঠিক করেছি। এই বিষয় নিয়ে আমি একজনের সঙ্গেও কথা বলিনি। সম্ভাব্য মন্ত্রিসভা কীরকম হবে, প্রায় 30 বছর তো সাংবাদিকতা করছি, আমার নিজস্ব তো কিছু ধারণা আছে। সেই ধারণার নিরিখে কতগুলো নামের কথা বলবো এবং কেন তাদের মন্ত্রিসভায় জায়গা হতে পারে তার কারণগুলোও ব্যাখ্যা করব। দেখুন, একটা বিষয়ে আর কোনো সন্দেহ নেই, শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আমি সেটা স্পষ্টভাবে আগের প্রতিবেদনে উল্লেখও করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যবেক্ষক হয়ে আসছেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহকারী হিসাবে আসছেন, পরিষদীয় দলনেতা নির্বাচিত হবে। পরিষদীয় দলনেতা কে নির্বাচিত হবে সেটা আগেই ঠিক করা আছে। যেদিনকে শুভেন্দু ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গেলেন এবং মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিদ্ধান্তটা তখনই নেওয়া হয়ে গিয়েছিল, তারিখটা এবার ঠিক হলো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। কেন তিনি মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে আমি বিস্তারিত বলেছি। আরও একবার বলি, পশ্চিমবঙ্গের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যকে প্রশাসনিকভাবে সামলানোর জন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া প্রয়োজন, যার পা মাটিতে থাকবে এবং মাটির গন্ধ সে পাবে। শুভেন্দু 35 বছর ধরে পাবলিক লাইফে আছে। সে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে পুরপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিরোধী দলনেতা। ও সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতিটাই করে, মানুষের পাশে দাঁড়ায় এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় যে অভাবনীয় সাফল্য বিজেপিকে এনে দিয়েছে 2026-এর নির্বাচন, এবং ভবানীপুর কেন্দ্রে মমতার খাস তালুকে গিয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। এরপরে শুভেন্দু অধিকারীর নাম ছাড়ার কোনো নাম কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনা নেই। অনেকে নানা রকম নাম নিয়ে জল্পনা কল্পনা করছেন, সেটা তাদের ব্যাপার, আমি সে নিয়ে বলবো না। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবুর হাতে সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রক বা পুলিশ মন্ত্রক থাকবে। সাধারণত মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র মন্ত্রক থাকে। আমাদের দিদিমণি তো সব মন্ত্রকের দায়িত্ব নিয়ে রেখেছিলেন, কিছু ছাড়তেন না। স্বাস্থ্য দপ্তরের একজন পূর্ণ মন্ত্রী প্রয়োজন, হাফ মন্ত্রীকে তিনি রেখেছিলেন। যাই হোক, বিদায় বেলায় বললেন যে আইন মন্ত্রকটাও তিনি দেখবেন। ওনার কথা ছেড়ে দিন, মেগালোম্যানিয়ায় আক্রান্ত হীরক রানী যেটা করেছেন 15 বছর ধরে, বাঙালির জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। এখন ঢাকি সহ বিসর্জন হয়ে গেছে, তোলামূলের স্থান ইতিহাসের ডাস্টবিনে হবে। তাহলে মুখ্যমন্ত্রী যিনি হবেন মানে শুভেন্দু, তার হাতেই স্বরাষ্ট্র মন্ত্রক থাকবে। এখন প্রশ্ন হলো কোনো উপমুখ্যমন্ত্রী থাকবে কিনা। বিজেপিতে এই মডেলটা আছে, জানেন তো, উপমুখ্যমন্ত্রী মডেল।
তাই উপমুখ্যমন্ত্রী কেউ হলে আমার ধারণা, দেখুন, সেটা সম্ভবত উত্তরবঙ্গ থেকে হবে। এক্ষেত্রে আমার বাজি, ছেলেটা বড্ড ভালো, বামপন্থী ঘরানার ছেলে, সহজ সরল জীবনযাপন করে, ওই প্রচণ্ড মার্জিনে জিতেছে শিলিগুড়ি থেকে, ডক্টর শঙ্কর ঘোষ। আমার ধারণা উপমুখ্যমন্ত্রী যদি করে বিজেপি, তাহলে ডক্টর শঙ্কর ঘোষ হচ্ছেন উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারেন, এবং একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব। শঙ্করকে অনেকদিন কথাবার্তা হয় না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের মানুষ এই শঙ্কর ঘোষ। ডক্টর স্বপন দাশগুপ্ত আমাদের এই পেশার অগ্রজ, অসম্ভব পণ্ডিত মানুষ, যেমন লেখাপড়া করেন এবং তেমনি তার বিশ্লেষণী ক্ষমতা। আমি তো নিয়মিত তার উত্তর সম্পাদকীয় নিবন্ধ পড়তাম বিভিন্ন ইংরেজি কাগজে যেটা বেরোতো, এবং পড়া মাত্র আমি স্বপনদাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে বা ফোন করে কনগ্র্যাচুলেট করতাম। অনেক নতুন নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাকে বলছি মানে আমি যেহেতু পড়তাম, অনেককেই করিয়ে দিয়েছেন। ডক্টর স্বপন দাশগুপ্তকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেবে বিজেপি, তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে, এবং সম্ভাব্য দুটো মন্ত্রক, এটা একদম আমার পার্সোনাল ওপিনিয়ন, একটা হচ্ছে শিল্প মন্ত্রক কিংবা অর্থ মন্ত্রক। এর মধ্যে যে কোনো একটা ডক্টর স্বপন দাশগুপ্তর পাওয়া উচিত। তবে আরও একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক তো আছে, শিক্ষা মন্ত্রক, সেখানেও তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন। তাপস রায় 53 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, আমার পারিবারিক সম্পর্ক। তাপসদাকে আমি নিজের দাদা বলেই মনে করি। 6 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর। আমি যে কেন্দ্রের ভোটার, সেই মানিকতলা কেন্দ্রে এবার তাপসদা জয়ী হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন এই মন্ত্রিসভায়। আমার ধারণা পুরো নগর উন্নয়ন মন্ত্রক তাপসদা পেলেও পেতে পারেন, পুরো ও নগর উন্নয়ন মন্ত্রক। তার কারণ হিসাবে বলছি, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে তার কাজ করার অভিজ্ঞতা আছে। একজন কাউন্সিলরের পক্ষেই পুরো ও নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব ভালোভাবে সামলানো সম্ভব, এটা আমার মনে হয়। জাস্ট ইটস মাই গেস। স্বাস্থ্য মন্ত্রক, দেখুন, ওটাকে খোল লঞ্চে বদলাতে হবে, কিছু করার নেই। দিদিমণি যেভাবে ঘেঁটে ঘ করে রেখেছেন, এটাকে চুরি ডাকাতির আখড়া বানিয়েছেন, এমন একজনকে দরকার যিনি ভিতর থেকে গিয়ে পুরো সাফ সুতরা করতে পারবেন এবং রাজ্যবাসীর মনে সরকারি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিশ্বাস এবং আস্থা সেটা যেন আবার ফিরে আসে, সেটা নিশ্চিত করতে পারবেন। শুধু নামে মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হসপিটাল করলাম, নীল সাদা রং করলাম, দামি মেশিনপত্র কিনলাম, টেকনিশিয়ান নেই, আর স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর বাসাটা ভাঙতে হবে। ওই উত্তরবঙ্গ লবিটবি বলে আর কিছু থাকবে না। রামা শ্যামাদের দিন শেষ। সুশান্ত, রামা, শ্যামা এবার অস্তা চলে যাবে, চলে গেছে। পরিবর্তিত পরিস্থিতি আমি শুনছি ডক্টর শান্তনু সেন খুব তদবির করছেন বিজেপিতে ঢোকার। সুবিধাবাদী মানুষ তো, পাঁচিলের উপর বসে থাকেন, যখন যেমন তখন তেমন, খুব তদবির করছেন বিভিন্ন জায়গায় বিজেপিতে ঢোকার জন্য। জানি না বিজেপির নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বছর দুয়েকের প্রায়শ্চিত্ত করা উচিত ওনার। তারপরে তো স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব আমার মতে পুরোটাই বলছি, কিন্তু আমি কোনো বিজেপি সূত্রফূত্র কোট করছি না, এটা আমার ব্যক্তিগত ধ্যান ধারণা। এবং এতদিন ধরে সাংবাদিকতা করার ফলে যেটুকু মনে হচ্ছে, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, তার হাতে স্বাস্থ্য মন্ত্রক তুলে দিলে স্বাস্থ্য মন্ত্রক অনেক সুরক্ষিত থাকবে।
উনি কিন্তু প্রসিদ্ধ অঙ্কোলজিস্ট এবং জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী, সংঘ ঘনিষ্ঠ, একেবারে ক্লিন ইমেজ বলতে যা বোঝায় ডক্টর শারদ মুখোপাধ্যায়ের তাই আছে। আমার মতে ডক্টর শারদ মুখোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী করা হলেও হতে পারে। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ মন্ত্রক কি জানেন? সেটা হচ্ছে আইন মন্ত্রক। বিজেপির প্রার্থী তালিকায় নিশ্চয়ই আইনজীবীরা আছেন। দেখুন, জিতেওছেন ডাকাবুকো একজন আইনজীবী, আমাদের তিওয়ারি, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে। তাকে আইন মন্ত্রকের দায়িত্বটা দেয়া হতে পারে। তরুণজ্যোতি তিওয়ারি ডাকাবুকো আইনজীবী, অনেক মামলা লড়েছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন, তাকে আইন দপ্তরের দায়িত্ব দিলেও দিতে পারে, কারণ আইন মন্ত্রক ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, আসানসোলের মেয়র ছিলেন। অমিতজি নির্বাচনী সভায় বলে গিয়েছিলেন, জিতেন তিওয়ারি কো বড়া আদমি বানায়েঙ্গে। আমার ধারণা জিতেন তিওয়ারিও কোনো বড় মন্ত্রকের দায়িত্ব পাবেন, ক্যাবিনেটও পেতে পারেন বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীও হতে পারেন, যেহেতু তার প্রশাসন পরিচালনার পূর্ব একটা অভিজ্ঞতা আছে। কোন দপ্তরে তিনি পাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা মন্ত্রিত্ব তিনি পাবেন। দেখুন, মোট যে হাউসের স্ট্রেংথ, মানে আমাদের তো 293টা ভোট হয়েছে, তার 15% মন্ত্রী হতে পারে, মন্ত্রিসভার সদস্য। উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন থাকবে, কারণ উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, 40টা আসন পেয়েছে বিজেপি, এবং উত্তরবঙ্গের জন্য বিজেপি সরকারের কি পরিকল্পনা সেটা তাদের সংকল্পপত্রে স্পষ্ট করে উল্লেখ করা আছে। তাই উত্তরবঙ্গের প্রতি অবহেলা করা হবে না। বাজেট বরাদ্দ উত্তরবঙ্গে বড় রকমের বৃদ্ধি পাবে এবং উত্তরবঙ্গকে সার্বিক উন্নয়নের মানচিত্রের সঙ্গে যুক্ত করার যে অঙ্গীকার এই সরকার নিয়েছে তার প্রতিফলন থাকবে মন্ত্রিসভায়। আমি ডক্টর শঙ্কর ঘোষের কথা যেমন বললাম, উত্তরবঙ্গ থেকে আরও একজনের মন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা আছে, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। কারণ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, একেবারে অমিতজির ডেপুটি। তাকে রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমরা দেখব। কি মন্ত্রক পাবেন আমি এটা নিয়ে কোনো স্পেকুলেট করতে পারছি না, আমার ধারণা নেই, কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন শঙ্কর ঘোষের পাশাপাশি নিশীথ প্রামাণিকও, এবং আরও একজন দুজন আমার ধারণা সম্ভবত মন্ত্রী হবেন। মন্ত্রী হতে পারেন উৎপল মহারাজও, যিনি কালিয়াগঞ্জ থেকে বিপুল ভোটে জিতেছেন। তিনি অত্যন্ত সংঘঘনিষ্ঠ, সৎ মানুষ। আমরা তো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় অতীতে কখনো সাধুদের দেখিনি, সন্ন্যাসীদের দেখিনি, আমরা তাদের দেখতে চাই। তাই উৎপল মহারাজ যদি রাজ্য মন্ত্রিসভায় আসেন, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি হব। মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি থাকবে, যেমন বহরমপুর থেকে সুব্রতবাবু দুবার জিতলেন, মোটামুটি তার একটা স্থান মন্ত্রিসভায় হবে। নিদেন পক্ষে ক্যাবিনেটও পেতে পারেন, অনেক দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে, আরো অনেক দপ্তর আছে। এবং গৌরীশঙ্কর বাবু দুজনেই কিন্তু মন্ত্রী হতে পারেন। মুর্শিদাবাদ জেলা এবার বিজেপিকে যথেষ্ট ভালো ফলাফল উপহার দিয়েছে, তাই তারা ডিজার্ভ করে। একই সঙ্গে নদিয়ার বিজেপির বিপুল সাফল্য, উত্তর 24 পরগনায় বিজেপির বিপুল সাফল্য,
যেগুলো মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতা মিলিয়ে তো 109টা আসন। আগে তো দাঁত পড়াতে পারত না বিজেপি, এবার তো তার অভাবনীয় ফল করেছে এবং মন্ত্রিসভা গঠনে তার প্রতিফলন হবে। নদিয়া থেকেও মন্ত্রিসভায় 1-2জন সদস্য তো থাকবেনই। উত্তর 24 পরগনা থেকে তো অনেকে মন্ত্রী হবেন। আমার কেন জানি না মনে হচ্ছে খড়দা কেন্দ্র থেকে যিনি জিতেছেন, যারা কল্যাণ চক্রবর্তী, তার মন্ত্রিসভায় আসার সম্ভাবনা প্রবল। স্বচ্ছ মানুষ, লেখাপড়া জানা মানুষ, সম্ভবত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। বেদাগ, তার ইমেজ যাকে বলে ইম্পেকেবল ইন্টিগ্রিটি, ভালো ভোটে জিতেছেন। আমার মনে হয় তাকে মন্ত্রিসভাতে স্থান দেয়া হবে। সুব্রত ঠাকুর আমার মনে হয় রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কারণ এসআইআর এর পরে মতুয়া বোর বিজেপির থেকে সরে যাবে একটা ধান ধারণা হয়েছিল না, কিন্তু সেটা তো হয়নি। মতুয়ারা বিজেপির প্রতি ভরসা রেখেছেন, তাই তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব কাউকে না কাউকে দিতে হবে। আমার ধারণা সুব্রত ঠাকুর, যিনি গাইঘাটা কেন্দ্রে এবারও ভালোভাবে জিতেছেন, তিনি মন্ত্রী হবেন। তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। দেখুন, বিজেপির এমন অনেক প্রার্থী আছেন যাদের সম্পর্কে আমার তো কোনো ধারণা নেই, মানে পরিচয় নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তারা অনেকেই যথেষ্ট শিক্ষিত। বিজেপি প্রার্থী তালিকা দেখছিলাম 19-20 জন এমন আছেন ডক্টরেট এবং কৃতবিদ্য মানুষ, তাদের মন্ত্রিসভায় তো স্থান থাকবেই। যেমন হুগলি থেকে মন্ত্রিসভায় স্থান থাকবে, বাঁকুড়ায় থাকবে, পুরুলিয়ায় থাকবে। আমার ধারণা আমাদের এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী, যেহেতু তিনি মানে একদম আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন, আদবানিজির প্রোটোকল অফিসার ছিলেন, এই মন্ত্রিসভায় তার একটা জায়গা সম্ভবত হবে। এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। তাহলে হুগলির প্রতিনিধিত্ব থাকবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় তো থাকবেই। পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী তো হচ্ছেনই, সম্ভবত আর একজন ক্যাবিনেট থাকবে। পশ্চিম মেদিনীপুরেও যথাযোগ্য রিপ্রেজেন্টেশন থাকবে পশ্চিম মেদিনীপুর থেকে। দিলীপবাবু থাকবেন, বলতেই ভুলে গেছিলাম, দিলীপবাবু থাকবেন, গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন দিলীপ ঘোষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষকে সসম্মানে গুরুত্বপূর্ণ মন্ত্রক দেবে এই নতুন বিজেপি সরকার, এ নিয়ে কারোর মনে কোনো যেন সংশয় না থাকে। তিনি পূর্ত মন্ত্রক পেতে পারেন, কাজ করার জায়গা আছে। আবার তাপস রায় পূর্ত মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দিলীপ ঘোষের হাতে যেতে পারে। হাওড়া থেকে সম্ভবত তথ্য সংস্কৃতি দপ্তরের কোনো একটা দায়িত্বে আসবেন রুদ্রনীল ঘোষ। রূপা গাঙ্গুলি মন্ত্রী হবেন। রূপা গাঙ্গুলি মন্ত্রী হবেন, হয়তো তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হবেন রূপা গাঙ্গুলি। রুদ্রনীলকে অন্য দায়িত্ব দেওয়া হবে, কারণ এই সেলিব্রিটি ফেস বিজেপির টিকিটে জিতেছেন রূপাদি এবং রুদ্রনীল। এরা কিন্তু বিজেপিটা মন দিয়ে করেছেন, অনেক ত্যাগ স্বীকার করে, পেশাগত ঝুঁকির মুখে পড়ে, অনেক ক্ষেত্রে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে এই দুজন বিজেপিটা করেছেন। তারা ওই টলিউড থেকে এলেন ভোটের সময়, ভোটে হেরে গিয়ে ফিরে গেছিলেন 21-এ, এই ক্যাটেগরিতে পড়ে না। রূপাদি তো সাংসদ ছিলেন, তার একটা অন্য ইমেজ আছে। আমার ধারণা রূপাদি মন্ত্রিসভায় স্থান পাবেন এবং রুদ্রও মন্ত্রিসভায় স্থান পাবে। তাছাড়া আরও অনেকে মন্ত্রিসভায় জায়গা পাবেন, আমি সবার তো অত নাম বলতে পারবো না, সবাইকে চিনিও না। যেমন মানস ভূঁইয়াকে যিনি হারিয়েছেন সবং থেকে, অমূল্যবাবু, সম্ভবত পশ্চিম মেদিনীপুর থেকে, তাকেও মন্ত্রিসভায় আনা হবে।
আদিবাসী জনজাতি সমাজের প্রতিনিধিরাও মন্ত্রিসভায় থাকবেন। অর্থাৎ রাজ্যের সবকটি অঞ্চলের প্রতিনিধিত্ব, যে যে জায়গা থেকে মানুষ দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে সেখান থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বের মন্ত্রীরা থাকবেন, সমাজের সব অংশের মন্ত্রীরা থাকবেন এবং যাদের পূর্ব প্রশাসনিক অভিজ্ঞতা আছেন তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। এখন প্রশ্ন হলো অর্থমন্ত্রকটা কি সামলাবেন? আমার বেড ডক্টর স্বপন দাশগুপ্ত। আপনারা যদি অন্য মত হন কিন্তু জানাবেন। দেখুন, অর্থমন্ত্রক সামলাতে হলেই তাকে অর্থনীতিবিদ হতে হবে না, কোনো মানে নেই। প্রণব দা কবেকার অর্থনীতিবিদ ছিলেন, তা পলিটিক্যাল সায়েন্সের লোক ছিলেন। স্বপন দাশগুপ্ত ইতিহাসের লোক। আমি ডক্টর অশোক লাহিড়ীকে ফোন করে একদিন বলছিলাম যে স্যার এটা কি হলো, আপনি দিল্লি চলে গেলেন, অর্থমন্ত্রককে সামলাবে, এবং যে হাসছিলেন, বলে ঠিক লোক পাবে, তুমি ঘাবড়াচ্ছ কেন? তো অশোক ডক্টর, আমি তাকে কখনো অশোক দা বলি না, আমি স্যার বলি বা ডক্টর গাঙ্গুলি বলি, কারণ অনেক বড়, আমার থেকে 25 বছরের বড়, উনি সম্মাননীয় মানুষ। তো স্যার বা ডক্টর গাঙ্গুলি তো নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন। তাহলে পশ্চিমবঙ্গের যা অবস্থা, আর্থিক স্বাস্থ্য, 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, 81,000 টাকা করে মাথায় দেনা, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তাহলে এমন একজনকে দরকার যিনি বুঝবেন ব্যাপারটা এবং আস্তে আস্তে এই আর্থিক স্বাস্থ্য ফেরাবার জন্য কঠোর পদক্ষেপ নেবেন। ডক্টর দাশগুপ্ত হতেই পারেন, আবার এমন কেউ হতে পারেন যার নাম বিবেচনায় নেই, তাকে অর্থমন্ত্রী করা হলো, বলে 6 মাস বাদে কোনো একটা কেন্দ্র থেকে তাকে জিতিয়ে নিয়ে আসা হলো। সঞ্জীব সান্যালের কথা শুনছিলাম, কিন্তু সেটা বোধহয় বাস্তবায়িত হচ্ছে না, জানি না। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থমন্ত্রক। সেই মন্ত্রকের উপরই নির্ভর করবে কিন্তু রাজ্যেও আগামী দিনে কোন খাতে যাবে। তাহলে অর্থমন্ত্রকের দায়িত্বেই একজনকে আনতে হবে যার পড়াশোনা, পাণ্ডিত্য, দেশের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সুন্দর ধারণা আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, খুবই গুরুত্বপূর্ণ, যেটা একেবারে ডাইরেক্টলি লিঙ্কড, সেটা হচ্ছে পরিবহন। পরিবহন দপ্তর, আমার ধারণা, দেখুন এটা একদম আমার ব্যক্তিগত ধারণা, রাজু ব্যানার্জি দক্ষভাবে সামলাবেন পরিবহন দপ্তর। আর শিক্ষা তো বললাম, শিক্ষা তো এখন তো উচ্চশিক্ষা সব এক হয়ে গেছে। শিক্ষামন্ত্রী ছিলেন ব্যর্থ বসু, একেবারে ঢাকি সহ বিসর্জন হয়ে গেছে। তাহলে শিক্ষামন্ত্রকে আমার ধারণা হয় ডক্টর দাশগুপ্তকে শিক্ষামন্ত্রক, নইলে অর্থমন্ত্রক। যদি ডক্টর দাশগুপ্ত অর্থমন্ত্রকের দায়িত্ব আসেন, তাহলে শিক্ষামন্ত্রকের জন্য নিশ্চয়ই কাউকে ভেবে রাখা হয়েছে। তিনি, আমার একটা ধারণা আছে যে চিত্তমণ্ডল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অসম্ভব সৎ মানুষ, যিনি এই দুর্নীতিবাজ পার্থ দায়িত্ব নিয়েই কিছুদিনের মধ্যেই তিনি সরে যেতে বাধ্য হন। এবার সংকল্পপত্র লেখার কাজে ডক্টর মণ্ডল যুক্ত ছিলেন। এরকম মানুষকে আনাই যায় মন্ত্রিসভায়, পরে তাকে জিতিয়ে আনা যাবে। এই হচ্ছে মোটামুটি আমার একটা ধারণা সম্ভাব্য মন্ত্রিসভার। আপনারা তো জেনেই যাবেন কয়েকদিনের মধ্যে, শপথও হবে, সেটাও জেনে যাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট জেনারেল কে হবেন। কিশোর দত্ত তো রিজাইন করেছেন। আমার ধারণা আগে যিনি ছিলেন বিল্লদল ভট্টাচার্য, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তাকে সম্ভবত অ্যাডভোকেট জেনারেল করা হবে। এবং গভর্নমেন্ট প্লিডার থেকে শুরু করে গভর্নমেন্টের যে প্যানেল থাকে আইনজীবীদের, সেই প্যানেলেরও অদল বদল হবে। কিন্তু অ্যাডভোকেট জেনারেল খুব গুরুত্বপূর্ণ পদ, এবং অ্যাডভোকেট জেনারেল অফিসও অতীব গুরুত্বপূর্ণ পদ। বিল্লদল ভট্টাচার্য, আমার যা ধ্যান ধারণা,
তিনি পশ্চিমবঙ্গের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল হতে পারেন। আবার বলছি, এটা সম্পূর্ণ আমার অনুমান, এতদিনের অভিজ্ঞতা যেটা আছে তার উপর ভিত্তি করে এই নামগুলো নিয়ে আলোচনা করলাম। এটা কোনো সূত্রের খবর কিন্তু নয়, কেউ আমাকে এই নামগুলো নিয়ে বলেনি যে এরা এই মন্ত্রক পাবেন। যেটা আমার ধ্যান ধারণা, আমার যা অভিজ্ঞতা, তার ভিত্তিতে এই প্রতিবেদনটি পেশ করলাম।